সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। গেল সপ্তাহে ব্রিটিশ মিডিয়া প্রায় সরব ছিল যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে বরিস জনসন তাকে রিচার্ড শার্প, ফর্মার গোল্ডম্যান স্যাক্স ব্যাংকার, প্রায় 800,000 পাউন্ডের একটি লোনের ব্যবস্থা করে দিয়েছিল। এবং এই ঘটনাটি ঘটে রিচার্ড শার্পের বিবিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রক্রিয়ার মাত্র কিছুদিন আগে। প্রশ্ন ওঠে যে সেখানে কোনো ফেভারিটিজম কিংবা অন্য কোনো ধরনের আনফেয়ার ফেভার দেওয়া হয়েছে কিনা। পাশাপাশি রিচার্ড শার্পের যে অধীনে নট টু লং এগো কাজ করেছে ঋষি সোনাক। প্রশ্ন উঠেছে যে সরকারের এই যে লিঙ্কগুলো, এর মাধ্যমে কোনো একটা অশুভ একটা অ্যাক্সেসের কোনো সন্ধান মিলছে কিনা। অনেকেই দাবি করছে যে রিচার্ড শার্পের উচিত বিবিসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানো এবং ঋষি সোনাকের উচিত বরিস জনসনকে কনজারভেটিভ পার্টির হুইপ থেকে হুইপ উইথড্র করে নেওয়া। আরও প্রশ্ন উঠেছে নাদিম জাহাবির কন্ডাক্ট নিয়ে। বলা হচ্ছে যে নাদিম জাহাবি যখন চ্যান্সেলর এক্সচেকার ছিল, তখন তার বিরুদ্ধে বেশ কিছু ট্যাক্স ইরেগুলারিটির ইস্যুগুলো সে সেটেল করে এইচএমআরসির সঙ্গে। প্রশ্ন উঠেছে যে সে চ্যান্সেলর হওয়ার কারণে ওই সময় সে কোনো সুযোগ নিয়েছে কিনা। অনেকেই দাবি করছে যে নাদিম জাহাবিরও উচিত তার পদ থেকে সরে দাঁড়ানো। বলে রাখা প্রয়োজন যে এখন সে আর চ্যান্সেলর নেই, কিন্তু সে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এবং পদাধিকার বলে সে ক্যাবিনেটের মেম্বার। আর তাই আজকে আমরা আলোচনা করছি পাবলিক লাইফ, স্ট্যান্ডার্ড ইন পাবলিক লাইফ। বিশেষ করে স্লিজ নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অত্যন্ত মূল্যবান অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্টুডিওতে আছে বুলবুল হাসান, জার্নালিস্ট, এবং আদনান পাভেল, রিসার্চার, লেকচারার, ইউনিভার্সিটি অফ এসেক্স। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছে ভিডিও লিঙ্কের মাধ্যমে ডক্টর মোহাম্মদ আব্দুল বারি, সিভিক লিডার অ্যান্ড অথর, and Professor Bill Boring, Professor of Law, Birkbeck University. Gentlemen, welcome to our show. Thank you. সুপ্রিয় দর্শক, আপনারা যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম দেখছেন, আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য কিংবা প্রশ্ন থেকে থাকলে নিঃসংকোচে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর তা করতে হলে যে নাম্বারটিতে কল করতে হবে সেটি বিভিন্ন সময় আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। এই প্রোগ্রামটি যারা টিভির মাধ্যমে সরাসরি টিভিতে দেখতে পারছে না, তাদেরকে এখন অথবা অন্য কোনো সময়ে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়েও দেখার আমন্ত্রণ জানাতে পারেন। তা করতে হলে যেতে হবে TV1 UK ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রোগ্রামটি এখন এবং পরেও আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পাবেন। আসুন আমার অতিথির সঙ্গে কাছে ফিরে যাই। বিল, if I may begin with you, what do you make of this latest round of question about conduct in public life and whether some of our politicians are covering themselves in not so glorious ways with their affairs? Well, I think this is all very ironical, given that Rishi Sunak, having become, I think, the third Prime Minister in a year, declared on the steps of Downing Street that his would be a government of integrity, etc. And already within a very short time, we have three major scandals. This looks very much like, in some ways, the last days of John Major, before Tory rule ended the last time. And there's I think, a good article in The Guardian today saying this is also what happens when you have extremely wealthy people in power. So Nadeem Zahawi forgot to pay tax on £27 million. And none of us, I'm sure, on this program have ever been anywhere near £27 million. And Well, then I don't think Rishi Sunak himself, who's got £187 million. But what do you think? I mean, do you think this is because they are just careless? Do you think it's arrogance, or do you think it's poor judgment? Why are they doing this? I think it's arrogance, and because they take us for idiots, I think. And it looks like Mr. Zahawi is in a very bad position now, because he may well have lied to Rishi Sunak. And Rishi Sunak failed to ask him the appropriate questions, given that he had been Chancellor of the Exchequer himself, Mr. Zahawi. And the latest scandal with Johnson, of course, Johnson had to go because of scandal upon scandal upon scandal.
Thank And you. this is because apparently he needs £800,000 just to live his ordinary life when he's getting an income in the hundreds of thousands anyway. থ্যাংক ইউ ডক্টর বারি প্রশ্ন অনেকগুলো প্রশ্ন তো এখানে উঠেছে বাট একটা বিষয় হলো যে এই যে আমরা যে কন্ডাক্টগুলো দেখলাম এইটাতে আমাদের মানে পাবলিক লাইফে যারা আছে এদের স্ট্যান্ডার্ড নিয়ে মানে আমরা কি কি কন্ডিশন পাই মানে ইজ ইট এ সিমটম অফ এ ওয়াইডার প্রবলেম উইদিন দ্য পাবলিক leadership in this country, or you think it's more of a very specific, perhaps at best Tory-wide issue? Thanks. I think it's not only wider, it's global now. Political ethics or ethics in politics is down the drain more or less in many countries, including developed countries. We know about the developing countries where things are worse. And when ethics is gone from public life, then obviously all sorts of problems will come. Bill has mentioned about the super rich people. Obviously, since the Tory-led coalition government came in 2010, আমি তো ইংলিশে বলছি আর কি, কোয়ালিশন গভর্নমেন্ট 2010 সালে যখন থেকে আসে তখন থেকে তো মানে ভেরি রিচ পিপল হ্যাভ বিন রানিং দিস কান্ট্রি অ্যান্ড প্রবলেম হলো যে এই রিচ পিপলরা যদি দ্যার ইজ নো প্রবলেম ইন বিং রিচ হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই যদি ঠিকমতো ট্যাক্স দেওয়া হয় অথবা মানে তাদের ইনকামগুলো যদি জেনুইন হয় দেন দ্যার ইজ নো প্রবলেম ইন বিং রিচ বাট দ্য প্রবলেম হয়ে গেছে যে বর্তমানে যারা বেশি রিচ সুপার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার সারা দুনিয়ার মধ্যে আছে মানে এত সহজে এটা হওয়ার কথা না আনলেস দে evaded their tax or they get benefits. So মূল কথা হলো যে এথিক্স যে জিনিসটা যেটা পাবলিক লাইফে থাকা দরকার পাবলিক কনফিডেন্সের জন্য সেই এথিক্স ইজ মিসিং ফ্রম পলিটিক্যাল লিডার্স whether nationalist or whether right or whatever it is at the moment. থ্যাংক ইউ বুলবুল হাসান প্রায় 300 বছর এই দেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে আইন ভঙ্গের কোনো অভিযোগ ওঠেনি কিন্তু গত 12 মাসে প্রায় 3 জন প্রাইম মিনিস্টার তাদের কন্ডাক্টের উপর কোয়েশ্চেনের কারণে অফিস ছাড়তে হয়েছে 2 জনকে ফাইন করা হয়েছে ঋষি সুনাককে 2 বার ফাইন করা হয়েছে একবার কোভিড রুল ব্রিচ করার জন্য এবং অনলি রিসেন্টলি সিট বেল্ট না পরার কারণে তো এইটা থেকে আসলে আমরা মানে পলিটিশিয়ানদের ব্যাপারে কি বার্তা পাই এক কথা আমার কাছে যেটা মনে হয় যে ব্রিটিশ পলিটিক্স দৃশ্যত তার ডিসেন্সি হারিয়েছে কেননা এরকম একটি ঘটনা আমরা যখন ছোট ছিলাম আমরা যখন বড় হয়ে উঠছি তখন ব্রিটিশ ডেমোক্রেটিক যে প্র্যাকটিস এবং সেটির যে ভ্যালুসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এক ধরনের বলতে পারেন যে অবসেশন ছিল যে না ব্রিটেনে যে গণতন্ত্রের চর্চা হয় যে পার্লামেন্টারি সিস্টেম এবং এথিক্স যেটি দুজন অতিথি বললেন হ্যাঁ এথিক্যাল স্ট্যান্ডার্ড এর প্রত্যেকটা দিক যদি আপনি বিবেচনা করেন এটা তো কিন্তু ডিক্লাইনিং এবং আপনি দেখেন ওনারা যথার্থই বলেছেন যে ধনী হওয়াটা কিন্তু অপরাধ নয় কিন্তু একটা এথিক্যাল স্ট্যান্ডার্ডের ভেতর দিয়ে যদি আপনি না যান তাহলে আপনি যে এক্সাম্পল সেট করছেন রাজনীতিবিদ হিসেবে বা রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যখন অবস্থান করেন তখন পাবলিক আইজ কিন্তু আপনার দিকে কাজেই আপনি কি করছেন কিভাবে করছেন আপনার সততা এবং স্বচ্ছতা বিষয়টিকে আমি একটু জোর দিচ্ছি এই কারণে কারণ আপনার প্রশ্নের সঙ্গে এটি কিন্তু সম্পর্কযুক্ত এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ধারণাটি সেটা কিন্তু এই দেশের প্রত্যেকটা জায়গা ইনস্টিটিউশনে কিন্তু আইডিয়াটা হয়তো ইনভেন্টই করেছে ব্রিটেন অ্যাবসলিউটলি তো সেখানে আপনি বরিস জনসনের যে উদাহরণটি দিলেন আমরা কোভিডের সময় দেখেছি যে কাকে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটিতেও হ্যাঁ স্বচ্ছতাটি নেই আবার এরকম অসংখ্য উদাহরণ রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিট বেল্ট বাঁধা না বাঁধা থেকে শুরু করে বরিস জনসনের সেই ক্রিসমাস পার্টির এই যে বিষয়গুলো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে মানে বিস্ময়কর একটা ব্যাপার মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদেরকে পেনাল্টি করা হচ্ছে এবং সেটা মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তাদের গায়েই লাগছে না এটা খুবই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে হয়েছে আমরা অ্যাকসেপ্ট করছি পয়সা দিয়ে দিচ্ছি হ্যাঁ ফিক্স পেনাল্টি নোটিস এসে তাতে কি হয়েছে মানে এটা খুবই সাধারণ ব্যাপার বলে মনে হচ্ছে আমার সংখ্যাটা ওখানেই যে এই বিষয়ের যে গ্র্যাভিটি বা ম্যাগনিটিউডটা ওনারা বোধহয় এখনো বুঝতে পারছেন না বা বুঝতে পারলেও
সেটা অ্যাকনলেজ করতে পারছেন ঠিক না। আছে, আমরা একটা কল নিচ্ছি, তারপর আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান বলছি ভাই। জি ভাই বলুন, আপনি কোত্থেকে বলছেন এবং আপনার প্রশ্ন বা মন্তব্য। আমার মন্তব্য বলছি, তার আগে আমি আপনাদের ওই যারা উপস্থিত আছেন বুলবুল সাহেবকে বলবো, উনি আমার অনেক জুনিয়র, আমি 70 ছাত্র আছি। জি তো অনেক আপনার আলোচনা পার্টিকুলার আমার খুব ভালো লাগে, যখন আপনাকে দেখি আপনি thank you. বসে শুনি, তো সেটা আলাদা কথা। তো আমার ব্রিটেনের রাজনীতি নিয়ে এখন আমরা কথা বলছিলাম, জি যে পলিটিশিয়ানদের যে সব কাণ্ড কারখানা আমরা দেখি, পার্টিকুলারলি বরিস জনসনের, ওনার অতীতের অনেক ঘটনা আমরা জানি, যেটা খুবই লজ্জাকর বিষয় বলে মনে করি আমরা। জি আর এখন যে নাদিম সাহেবের যে ব্যাপারটা, এটা আমার মনে হচ্ছে এটা বিটুইন হিম অ্যান্ড HMRCর মধ্যে এখন কথাবার্তা হচ্ছে, ইনভেস্টিগেশন চলছে। এটা আপাতত মনে হয় আমরা বেশি কিছু না বলাই ভালো, ঠিক আছে। আমার মতে আর কি। জি। আপনার কি মনে হয় যে এইগুলো মানে ব্রিটেনের পাবলিক লাইফে স্ট্যান্ডার্ডের অবক্ষয়ের একটা মানে ওয়াইডার পিকচারের একটা কিছুটা তো চিত্র? মনে হয় ডেফিনেটলি। রিসেন্টলি প্রাইম মিনিস্টার গাড়ি চালাতে গিয়ে সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে, এটা খুব নেচারাল, এটা আমরা সবাই আমাদেরই হয়। এগুলো ছোটখাটো ব্যাপার নিয়ে না মনে হয় না কথায় বলাই ভালো, কিন্তু ওয়াইডার সেন্সে আমরা যেসব ঘটনা শুনছি, এগুলা রিয়েলি খুবই দুর্ভাগ্যজনক, এবং ব্রিটেনের জন্য এটা সবই একটু খারাপ খবর আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আদনান পাভেল, থ্যাংক ইউ আপনার কলের জন্য, অসংখ্য ধন্যবাদ। আদনান পাভেল, আমি আপনার কাছে আসি, অলমোস্ট সেম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই। এই যে সিট বেল্ট পড়তে ভুলে যাওয়া, এটা হয়তো খুব বড় একটা বিষয় না, কিন্তু এখানে যে বিষয়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে সিট বেল্টটা খুলে সে ভিডিও ধারণ করেছে এবং সে জানে যে এই ভিডিওটা ওয়াইডলি পাবলিসাইজ হচ্ছে, মানে কতটা অ্যারোগেন্ট বা কমপ্লেসেন্ট হইলে এটা হইতে পারে? এটা কি কমপ্লেসেন্সি, অ্যারোগেন্স, নাকি আসলে পুর জাজমেন্ট? আল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি বুলবুল ভাই যে কথাটা বলছেন যে গ্রেভিটিটা বুঝা, আর আপনার এই ঘটনাগুলো তো ছোটোখাটো ঘটনা অ্যাকচুয়ালি। উনি পিছনের সিটে বসা ছিল, আমরা কিন্তু অনেকেই পিছনে বসলে অনেক সময় সিট বেল্ট বাঁধতে ভুলে যাই, অনেকে জানেও না এটা সিটে বসলে বাঁধতে হয়। হ্যাঁ। বাট প্রবলেম যেটা হয়েছে, ঋষি সুনাক ইজ ইন এ ভেরি ডিফিকাল্ট পজিশন। এটা আমাদের দেখতে হবে, আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন, উনি যেভাবে কনজারভেটিভ পার্টির লিডার হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, উনি কিন্তু মানে একটা কম্প্রোমাইজের মাঝে আছে। এই জন্য কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্টে আমরা দেখেছি যে উনি বিভিন্ন ফ্র্যাকশন থেকে যারা ওই ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করে তাদেরকে ওনার ক্যাবিনেটে নিয়ে এসেছে। আগের পার্টিকুলারলি জনসন প্রাইম মিনিস্টার হওয়ার পর কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যুগুলো, কন্ট্রোভার্সি কিন্তু কোয়াইট কমন। আপনার পত্রপত্রিকা খুললেই দেখা যেত মানে একটার এখন পর একটা কন্ট্রোভার্সি চলছে। থাকাটাই যেন স্বাভাবিক স্বাভাবিক হয়ে গিয়েছে। আর ঋষি সুনাক এখন বর্তমান যে পজিশনে আছে, রাজনৈতিকভাবে খুব ডিফিকাল্ট পজিশনে আছে। আর আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা কস্ট অফ লিভিং ক্রাইসিসে আছি। ইকোনমিক যে প্রবলেমগুলো আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস যেসব প্রবলেমের মাঝে আছে, ওইখানে কিন্তু প্রাইম মিনিস্টার পিছনে প্রাইভেট সিটিজেন, উনি তো একজন ইন্ডিভিজুয়াল, উনি পিছনের সিটে বসে সিট বেল্ট বাঁধলো, অফকোর্স বাঁধা উচিত, বাট এখানে দেয়ার আর মেনি আদার বিগার ইস্যুস। এবং যুক্তরাজ্যের যে ওভারঅল ইকোনমিক সিচুয়েশন, সেই ক্ষেত্রে যেই ধরনের স্ট্রং লিডারশিপ থাকা দরকার সেটা কিন্তু নেই। বাট আদনান, তোমার কি মনে হয় না যে মনে হচ্ছে প্রাইম মিনিস্টার যখন একটা ইয়েতে বসে, সে কিন্তু তার প্রাইভেট ট্যুরে এটা করেনি, হি ওয়াজ অন অফিশিয়াল ট্যুর। অবশ্যই অবশ্যই তার সঙ্গে there's a whole entourage of Of aides course, and of course, of protocol course, personnel of and so course, on. of course. এবং এই ভিডিওটা সে নিজে ধারণ করেনি, অন্য কেউ course, ধারণ করেছে। জি। তো I mean, does it not show breathtaking level of irresponsibility? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং ইস্যুটা যেটা হলো সেটা হচ্ছে গোয়িং ব্যাক টু আওয়ার প্রিভিয়াস কনভারসেশন, যে এই ধরনের ব্যাপারগুলো তো কোয়াইট নর্মাল হয়ে গেছে। এই যে কন্ট্রোভার্সি হ্যাজ বিকাম নিউ নর্মাল। আপনি যেখানে মানে আরো বড় বড় ঘটনার কাছে এগুলোকে কোনো বিষয় মনে হয় না। Definitely, definitely. Bill, let me come back to you. Do you think, yes, do you think, I mean, one of the issues that's been raised is that if you look at some of the people at the top of government and in public life, they come from I think you mentioned as well, very relatively small group of fairly well-connected, wealthy individuals. And one of the questions that is raised is that
in particular in relation to Richard Sharp and his relationship with Rishi Sunak, whether Rishi has the authority to rein in on Nadim or Boris or indeed Richard Sharp. Do you share that sentiment? Well, I want to be out in the open and say I'm a supporter of the Labour Party. And Yeah. I really do think we need a new and very different government. And just as the Tony Blair came to power really after a very serious period of Tory what's called sleaze, Yes. and I think we're now going through another one. And when you have a political elite, most of whom have been to the same secondary school, the most expensive one in the country, Yeah. Eton, and then have been to one university, namely Oxford, and they all know each other. And it's the same thing at the top of. I mean, it's not just. I mean, it's not just university and school, is it? Even in terms of their work and business, most of them seems to have had, previous relationships. So it's a very small group of people. Well, I think that's what I'm saying. They all know each other from very early on. Yes. Mr. Sunak himself, he was the head boy at Winchester, which is one of the top private schools, and then also at Oxford. So I'd say the elite is a clique of people who are by definition wealthy, or they had very wealthy parents, that's the important thing. And they really have nothing to do with the ordinary life of people in this country. And when you look at the scandals since the time of Johnson, just over the past few years, with the pandemic, and the way that, for example, Lady Moan Yes. is now... The Baroness who allegedly benefited from. Exactly. And people are putting public money into their pockets, it would seem. And I think the public probably has had enough of this. Sadly, we don't have an election until next year, but I think there will be a change of government. One of the, I know that you will need to leave, so let me stick to you for a little while. One of the issues that perhaps some people raise is whether, our system of democracy and accountability is working, because most of these people has come through the system that we have in place. And it seems that many of these, whether it's Public Appointments Commission, whether it's standard in public commissions or various bodies set up to look at standards in public life, none of those seems to be really working. So do you think perhaps it's time that we even look at some complete overhaul as to how some of these appointments are made and how some of these public figures are held accountable? I think it goes deeper, you see. We are one of only 2 countries in the world with no constitution. Yes. And we badly need proportional representation because at the present moment, the present voting system does not represent the will of the people or the opinions of people. And sadly, my criticism of the Labour leadership is that they won't talk about Brexit, which has done and is doing huge damage to this country, and they won't talk about proportional representation, which I think is sad, but I hope that there will be public pressure on both of those. Thank you. Adnan, I ask you the same question. আমরা কি মানে আমাদের যে পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক যার উপর আমরা রিলাই করি ফর অ্যাকাউন্টেবিলিটি ফর মেকিং শিওর যে রাইট কাইন্ড অফ পিপল কামস টু দ্য ফোর, এই সিস্টেমগুলো আসলে কি ওয়ার্ক করছে? ওয়েল তালা ভাই, ওভারঅল শুধু তো ইউকেতে না, ওভারঅল তো ডেমোক্রেটিক ডিক্লাইন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন যেগুলো আছে দে আর নট ফাংশনিং প্রপারলি, এবং এগুলোর উপর যে ট্রাস্ট সেটা কিন্তু লোকজনের নেই। এটার একটা বড় সিমটম হচ্ছে রিসেন্ট আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্টের ইলেকশন হলো, ইলেকশনের পরে যেটা হয়েছিল জানুয়ারি 6 যেটা হয়েছিল আমেরিকাতে, সেম ঘটনা কিন্তু হয়েছে। আপনার এই যে ইলেকশনে হারলেই যে না, ইলেকশনের প্রসেসটা ঠিক মতন হয়নি, প্রপার ফলো করা হয়নি, এবং ওভারঅল যে লিডারশিপ পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে লিডারশিপের কিন্তু একটা ডেফিসিয়েন্সি আছে। আপনি দেখেন এখানে আপনি এখন যারা এইসব দেশগুলোর লিডার আছে, আপনি যদি তাদের
সাথে আগের লিডারদের তুলনা করেন ইন টার্মস অফ দেয়ার পারফরমেন্স, ইন টার্মস অফ দেয়ার এথিক্স, আপনি দেখবেন ওভারঅল কিন্তু আমরা প্রগ্রেস না করে আমরা কিন্তু পিছনের দিকে যাচ্ছি। তো ওভারঅল কিন্তু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, ডেমোক্রেসির কিন্তু ওভারঅল একটা প্রগ্রেস না হয়ে রেদার এখানে আপনার ডিক্লাইন হচ্ছে। এই জন্য আমি মনে করি যে আপনার একাডেমিক ইনস্টিটিউশন, বিভিন্ন দেশ যারা ডেমোক্রেসির উপর বিশ্বাস করে, ডেমোক্রেসির উপর তারা দে হ্যাভ স্পেন্ড দেয়ার টাইম অ্যান্ড এফোর্ট, এই সম্পর্কটাকে রিনিউ করা উচিত, কিভাবে কাজ করছে না এগুলো দেখা উচিত। এবং এই জন্যই কিন্তু আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা খুব ভালো হওয়া উচিত। সাধারণ জনগণ যখন দেখে যে 10 ডাউনিং স্ট্রিটে প্রাইম মিনিস্টার বসে, প্রাইম মিনিস্টারের বেতন কিন্তু আগে বলছিল প্যানেলিস্টরা, সম্মানিত প্যানেলিস্টরা বলছিল যে ওনার কিন্তু খুব ভালো স্যালারি, এরপরে 184 something or ডেফিনেটলি অনেক সুযোগ সুবিধা, এরপর ওনার ব্যক্তিগত কারণে ওনার লোন দরকার প্রায় অলমোস্ট $1 মিলিয়ন। ওই লোনটা যেই লোক সর্ট আউট করে দিয়েছে ওই লোক কিছুদিন পর বিবিসির চেয়ারম্যান হলো। বিবিসির চেয়ারম্যানেরও কিন্তু ভালো স্যালারি। এবং এখানে আরেকটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, ইফ আই এম কারেক্ট, বিবিসির চেয়ারম্যান, এই যে বিবিসির যে আপনার হেড অফ নিউজ আর ডিরেক্টর অফ নিউজ যে পোস্টটা, ওই যে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সে ডাইরেক্টলি আপনার ইনভলভ ছিল। তো কনজারভেটিভ পার্টির ইম্পার্শিয়ালিটির কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। আমরা তো জানি যে বিবিসি নিউজ ইম্পার্শিয়ালিটির কারণেই তো সবাই দেখে, যদি তাই না? তো এই যে পলিটিক্যাল ন্যারেটিভগুলো, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, এইগুলো তো কোয়াইট ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে এইসব ব্যাপারগুলো ফলো করা উচিত। এই জন্যই স্ট্যান্ডার্ড আরো ভালো হওয়া উচিত। ঋষি সুনাকের লিডারশিপ দেখানো উচিত এবং ওনার উচিত ড্রাস্টিক একটা অ্যাকশন নেওয়া। এবং আমি সরি তালহা ভাই, সরি টু ইন্টারাপ্ট, যে দর্শক, সম্মানিত দর্শক কল করে বলেছিল যে ইনভেস্টিগেশন চলছে, তা কিন্তু না, ইনভেস্টিগেশন শেষ হয়ে গিয়েছে। ওনাকে প্রায় অলমোস্ট 5 মিলিয়নের মতো ওনার জরিমানা দিতে হয়েছে। অ্যাবসলিউটলি। এবং এটা কখন হয়েছে? উনি যখন চ্যান্সেলর অফ এক্সচেকার। যেই ব্যক্তির আপনি 2 দিনের জন্য হোক আপনার ব্রিটেনের মতন একটা দেশের ইকোনমির দায়িত্ব দিচ্ছেন, ওই লোকই যদি তার নিজের ট্যাক্স যদি সে ঠিকমতো ডিক্লেয়ার করতে না পারে, তার ডিপার্টমেন্টের সঙ্গে সে তার ডেফিনেটলি এটা শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো না। অনেক জিনিস আমরা বিষয়টাতে আরেকটু পরে আসছি। ডক্টর পারি, ভেরি ব্রিফলি একটা বিষয় আমরা যেটা দেখি যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা সবাই কিন্তু একাডেমিক্যালি সাম অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন তারা অ্যাটেন্ড করেছে এবং তাদের পারফরমেন্সও সাম অফ দ্য ফাইনেস্ট। এটিকে একটা প্রশ্ন তুলে না যে আমাদের ফাইনেস্ট এডুকেশনাল এস্টাবলিশমেন্টগুলো তাদের সাম অফ দ্য বেস্ট প্রোডাক্টদেরকে কি এথিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে গড়ে তুলছে? অন্য একটা বড় প্রশ্ন এটা, সেটা ইউনিভার্সিটি বা গুড ইনস্টিটিউশন গুলো একাডেমিক ট্রেনিং দেয়, এর মধ্যে যদি এথিক্স এবং মোরাল সাইডটা যদি ওভারলুক করা হয়, আমি বলতেছি না যে তারা সরাসরি এগুলো টিচিং এর মধ্যে, কারিকুলামের মধ্যে রাখবে, সেটা তো সম্ভব না। আসলে these are subtle issues. পাবলিক পজিশনের নাম্বার 1 কন্ডিশন হলো ইন্টিগ্রিটি, কম্পিটেন্স তোর সাথে আছে, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স, ভিশন, এই 3টা হলো পিলার, 3 পিলার্স। যদি ইন্টিগ্রিটি লস করে ফেলে ফর হোয়াট এভার রিজন, দেন ইট সিপস থ্রু others, those who follow, সোসাইটির মধ্যে গ্র্যাজুয়ালি ফিল্টার করে আর কি। এটাই হলো এখানে বড় ডেঞ্জার। কারণ হলো পিপলের ইকোনমিক, সোশ্যাল ভেরিয়াস ডিফিকাল্টি চলছে এখন। এর মধ্যে যদি দেখে যে তাদের নেতা যারা ইলেক্টেড লিডার্স, তাদের মধ্যে ওই জিনিসগুলোর অভাব আছে, ইন্টিগ্রিটির অভাব আছে, তারপরে as if they have a sense of entitlement to be there by doing whatever they like. এটা অনেকে মনে হয়, পাবলিকের কাছে মনে হতে পারে আর কি। That is not good for the country. তাহলে হবে কি ডেমোক্রেটিক স্ট্রাকচারটা মানে ধসে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা আলোচনা করছি স্ট্যান্ডার্ড ইন পাবলিক লাইফ নিয়ে। এই আলোচনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী, বিবিসির চেয়ারম্যান, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান সহ অনেকের ব্যাপারে তাদের কন্ডাক্ট নিয়ে প্রশ্ন উঠেছে যে সেখানে খুব একটা স্মল সার্কেলের মধ্যে স্বার্থের বিনিময়ে কিংবা নেপোটিজমের কারণে সুযোগ দেওয়া হচ্ছে কিনা, সুবিধা দেওয়া হচ্ছে কিনা, এবং
এর মাধ্যমে আমরা ব্রিটেনের পাবলিক লাইফে যারা আছে তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে ইন্টেগ্রিটি, সেইগুলো নিয়ে আমরা কি বার্তা পাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পর আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Work Permit Cloud, based সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আপনাদেরকে আবারও দি কনভারসেশনে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা স্ট্যান্ডার্ড ইন পাবলিক লাইফ নিয়ে আলোচনা করছি। আমরা বোঝার চেষ্টা করছি যে ব্রিটেনের পাবলিক লাইফে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমরা একটা নৈতিক অবক্ষয় হচ্ছে, নাকি এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো জাস্ট একটা মানে বিচ্ছিন্ন ঘটনা। একটা বিষয় যেটা যে রিচার্ড শার্প, বিবিসি প্রবাবলি মানে থিওরিটিক্যালি এই দেশের সবচেয়ে বড় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তাই না? কারণ প্রত্যেক আর তো অলমোস্ট সবগুলো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ ইন সাম ওয়ে। তো বিবিসির মতো জায়গায় ক্লিয়ারলি যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সেখানে ক্ষমতাসীনদের সঙ্গে তার সম্পর্কটা কত গভীর এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকার সার্টেন পলিটিক্যাল ব্লকের সঙ্গে বা একটা ক্লোজ গ্রুপ অফ পিপলের সাথে তাদের যে দহরম মহরম, সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তো এখন একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমাদের মিডিয়া কতটুকু ফ্রি এবং তারা
পলিটিশিয়ানদেরকে বা পিপল যারা পাবলিক লাইফে আছে তাদেরকে স্ক্রুটিনাইজ করার ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ? ধন্যবাদ। আসলে বিবিসিকে বলা হয় যে তারা তো একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, তাই তো? তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর ধারণাটা হচ্ছে যে জনগণের পয়সায় সেটি চলবে এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে এবং সেখানে নিরপেক্ষতা এবং এই যে দায়বদ্ধতার যে বিষয়টি সেটা সর্বাগ্রে বিবেচনা করা হয়। কিন্তু এই যে পুরো, তার আগে আমি একটু বলি যে এই ধরনের নিয়োগে যে রাজনৈতিক প্রভাব বা বিবেচনা কখনোই ছিল না, বিষয়টি কিন্তু এরকম নয়। আমি যদি ইতিহাসের পেছনে ফিরে তাকাই, অলমোস্ট অলওয়েজ প্রশ্ন উঠেছে কম বেশি, রাইট। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে গেছে, মানে এবারেরটা এত বেশি প্রশ্নবিদ্ধ এবং যেহেতু ওই যে স্বার্থের যে আদান প্রদান এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আপনি পুরো বিষয়টাকে রিলেট করতে পারছেন যে একজনকে সুবিধা দেওয়া হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় একটি পদে তিনি আসীন হচ্ছেন এবং পরবর্তী সময় বিবিসির মতো একটি গণমাধ্যম সেটির যে এডিটোরিয়াল পলিসি সেটি যে প্রভাবিত হবে না এরকম একটি মানুষকে আপনি ওই পদে যখন দেখতে পাবেন, এইটি আপনি জোর দিয়ে বলতে পারবেন না। কাজেই এই যে প্রতিষ্ঠানগুলো, বিবিসি তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির যে নিরপেক্ষতা এবং দায়বদ্ধতার জায়গাটি প্রশ্নবিদ্ধ হলো, এক। দুই নম্বর হচ্ছে যে বিজ্ঞাপন বিরতির আগের আলোচনায় যেটি আপনি ডক্টর বারিকে যে প্রশ্নটি করছিলেন, যে এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছেন তারা কিন্তু একটা ক্লাস্টারের ভিতরে রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটারও কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে। আমি যদি আর একটু দর্শকদের জন্য একটু সহজ করে বলি যে আমি বড় হয়েছি বাংলাদেশে, পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে খুব আলট্রা রিচ তারাও পড়েছেন, আবার একই সঙ্গে কৃষক বাবার যে খুবই দরিদ্র পরিবারের ছেলেরা তিনিও এসে পড়ছেন। এবং সেটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ওই যে ইন্টারেকশনের যে ব্যাপারটি, যে আলট্রা রিচ তিনি কিন্তু দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে যে ওই মানুষটি কিভাবে বড় হচ্ছে, জীবন যাপন করছে। কাজেই সমাজের সঙ্গে কিন্তু একটা কানেক্টিভিটি থাকে, সম্পর্ক থাকে, সমাজকে বুঝতে হয়। আপনি যখন রাজনীতিতে আসবেন, আপনি যদি ওয়ার্কিং ক্লাসকে যদি না বোঝেন, সমাজকে যদি না বোঝেন, তাহলে কি ডেলিভার করবেন? আপনি মানে একটা জায়গায় বসে নীতি নির্ধারণ করা যায় এবং থিওরিটিক্যালি অনেক কিছুই করা যায়, কিন্তু সেটি ডেলিভার করার জন্য মানুষকে বুঝতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে এই যে পুরো জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একটা বড় কারণ হচ্ছে যে শুধুমাত্র টরির কথা বলছি না, লেবারের ক্ষেত্রে এটি হয়েছে যে এক ধরনের জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। জনবিচ্ছিন্নতা তৈরি হলে হয় কি, সমাজে এই ধরনের সংকট তৈরি হয় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, শুধুমাত্র একটা ভোটিং সিস্টেমকে আপনি যদি রিফর্ম করেন তাহলেই কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হবে, বিষয়টি এরকম নয়। রাজনীতিবিদরা যখন নিজেরাই তাদের যে দায়বদ্ধতার জায়গাটি সেটি সম্পর্কে সচেতন হবেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করবেন, তখনই কিন্তু মানুষের ওই যে যেমন ধরা যাক এখন যে সংকটটি চলছে, কস্ট অফ লিভিং এর কথা আপনি বলছেন, এবং সেদিনও কানাডাতে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। আমি বললাম কেমন আছেন আপনারা? তিনি বললেন যে তোমাদের চেয়ে একটু ভালো। কেন? তার কারণ হচ্ছে সেখানে কোভিডের ধাক্কা হয়েছে, যুদ্ধের ধাক্কাটা তারা কিছুটা পেয়েছে, কিন্তু ব্রেক্সিটের ধাক্কা তো তারা পায়নি। তো আমরা কিন্তু তিন ধরনের ধাক্কার মধ্যে রয়েছি। কোভিডের কারণে একটা বড় ধরনের ক্রাইসিস, আপনার এই ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছু উলটপালট হয়ে গেছে, এবং তারপরে ব্রেক্সিটের যে ব্যাপারটা এবং ভোটিং সিস্টেম নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলেন না, যে মানে এই যে রিফর্মের যে বিষয়টি, এই দাবিটি বারবার কেন আসছে? তার কারণ হচ্ছে যে এই সিস্টেমটা যেহেতু ফাংশন করছে না, আপনি চাইলেই ইমিগ্রেশনের জুজু ভয় দেখিয়ে আপনি একটা ব্রেক্সিট তৈরি করে ফেলতে পারবেন। সেই কারণে টরিরা গত বেশ কয়েকটি নির্বাচন আমি খুব কাছ থেকে দেখেছি এবং কভার করার সুযোগ হয়েছে, সেখানেও আমি দেখেছি যে অনেক ধরনের মিসলিডিং ইনফরমেশন দিয়ে এক ধরনের প্রচারণার নামে এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইনও কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো একটা সভ্য সমাজে যেখানে ডেমোক্রেসি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, মানে সেটা হওয়ার কথা না। আলোচনার প্রসঙ্গে যেটি আসছে প্রাসঙ্গিক, যে এক জরিপে দেখা গেছে যে লেবার যদি স্লাইটলি রাইটওয়ার্ড শিফট নেন, সোশ্যালি মোর কনজারভেটিভ হয়, দে মাইট পটেনশিয়ালি গেট এ হিউজ মেজরিটি। অনেকে বলবে যে লেবার অলরেডি সেই প্রক্রিয়া শুরু করেছে, তারাও চাচ্ছে যে এরকম অ্যাপিজমেন্ট। তো এটা যেটা দেখা যাচ্ছে যে জেনুইন সেন্সে যে অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টি আছে সেটি আসলে হচ্ছে না, কারণ পার্টিগুলো ভোটারদেরকে যতটুকু সিরিয়াসলি নেওয়ার দরকার সেইভাবে সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন মনে করছে না। না, অ্যাবসলিউটলি। এবং আর কিছু বিষয় তো খুব পারসেপশনের বিষয়। তো যেমন ধরা যাক, এই যে অনেকেই, একজন দর্শক ফোন করে বলেছেন যে এই যে পেছনে বসে সিট বেল্ট বাঁধা না বাঁধা, এটা খুব
সামান্য একটা ব্যাপার, আমার কাছে সেটা মনে হয় না। না, আমার তো মনে হয় এটা it's a huge আমি একেবারে issue. এটির সঙ্গে এগ্রি করি না এই কারণে যে ধরা যাক উনি তো প্রধানমন্ত্রী, আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছেন যারা কাউন্সিলর, তারাও কিন্তু চিন্তা করে যে 40 পাউন্ডের বেশি যদি এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ যদি আপনাকে রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিতে যায়, You have to declare it. হ্যাঁ, তো সেটি চিন্তা করে কিন্তু তারা ওই আচরণটি মেনে চলার চেষ্টা করে। মানে আমার পরিবারে যেহেতু কাউন্সিলর আছে, আমি নিজে এটা মেনটেন করি। তা আমরা যেহেতু এই জায়গা থেকে তৃণমূল থেকে এটি মেনটেন করার চেষ্টা করি বা এটি মাথায় থাকে আমাদের সব সময়, প্রধানমন্ত্রী হিসেবে তিনি এটি মাথায় রাখবেন না, কেন রাখেননি? তার কারণ হচ্ছে তিনি রেকলেস, তাই না? এরকম রেকলেস মানসিকতার একটা দল, একজন নেতা যখন দেশ পরিচালনা করেন, তাহলে তার কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কিছু যে ঠিক আছে। পাবেন এটি মনে করার কোনো কারণ থ্যাংক ইউ। আদনান, একটি বিষয় যেটি ডক্টর বারি স্লাইডলি বলেছে এবং বুলবুল হাসানও বলছে, এন্টাইটেলমেন্টের বিষয়টি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আসছে। তো একটা প্রশ্ন দেখা যায় যে তারা এরকম এন্টাইটেলমেন্ট ফিল করছে কেন? এটা কি এই জন্য যে তাদের যে ভেরি প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, তারা সবকিছু পয়সা দিয়ে বা প্রভাব খাটিয়ে পেয়ে অভ্যস্ত, যে কারণে তারা মনে করছে যে দে আর কোয়াইট এন্টাইটেলড টু অ্যাক্ট ইন এ ওয়ে দে ওয়ান্ট, বিহেভ ইন এ ম্যানার দে ওয়ান্ট। বিষয়টি অনেকটা সেরকম, এবং সেটা যদি হয় তাহলে আমাদের রাজনৈতিক যে একটা মানে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, আনস্পোকেন রুল, সেটা কি ভেঙে গেছে বলবো আমরা? ওটা কিছুটা থাকতে পারে, তাদের আপনার আপব্রিঙ্গিং, তাদের পড়ালেখা, চাকরি, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে ওটা থাকতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার যখন তারা দেখে যে এই ধরনের পাবলিক অফিসে তারা থেকে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সির সাথে তারা জড়িত হতে পারে, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। কয়েকটা ইনকোয়ারি হয়, আপনার একটু কথাবার্তা হয় এটা নিয়ে, 2-4 দিন পত্রপত্রিকায় কথাবার্তা হয়, এরপরে আলটিমেটলি কিছুই হয় না। তখন তারা ভাবে যে মানে তাদের ওই যে অ্যাকাউন্টেবিলিটিটা, এটা কিন্তু তারা খুব ইজিলি নেয়। এই জন্যই কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে। আপনি পার্টিকুলারলি এই যে পিপি নিয়ে যে স্ক্যান্ডালটা হয়েছে, এটা তো একটা সিরিয়াস ইস্যু। উনি যেভাবে এই টাকাটা পেয়েছে, যেভাবে উনি টাকাটা সরিয়েছে, এটা তো মানে জাস্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আপনি পাবলিক অফিসে থেকে এইরকম কাজ তো কোনোভাবেই করা উচিত না। এখন বলছে যে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি যখন হবে তখন আমরা কোনো কমেন্ট করতে পারবো না, বা এই ধরনের কথা কিন্তু বলে। আপনার পাবলিক ইনকোয়ারি হবে, একটা বোর্ড হবে, এসে তারা তাদের কথা শুনবে, তারা একটা কমেন্ট করবে। বাট আমার মনে হয় এগুলো না, রেদার যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমরা যেহেতু আগেই বলছিলাম যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো, পার্টিকুলারলি আপনার যুক্তরাজ্যের মতো আরও ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলো আছে, সেখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থেকে শুরু করে আপনার পলিটিক্যাল পার্টিগুলো, তাদের যে অবক্ষয় হচ্ছে, এইটাকে সর্ট আউট করার জন্য প্রথমেই আমাদের অ্যাকাউন্টেবিলিটিটাকে আরও স্ট্রং করতে হবে। আদারওয়াইজ সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু মনে করবে তাদের জন্য এক নিয়ম, আর যারা এলিট পাওয়ারফুল তাদের জন্য আরেক নিয়ম। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তখনই কিন্তু জনগণ এবং আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের মাঝে যখন একটা ডিস্ট্রাস্ট ক্রিয়েট হয়, তখনই কিন্তু দ্যাট উড বি দ্য এন্ড অফ ডেমোক্রেসি। তা আমরা তো সেই সব সিমটমগুলি এখন আমরা দেখতে পাচ্ছি। এখন রাজনৈতিক কারণে নিজের স্বার্থ হাসিলের জন্য বা নিজে লিডার থাকার জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের পলিটিক্যালি কম্প্রোমাইজ, বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কিন্তু আলটিমেটলি কিন্তু লং টার্ম এগুলো দেশের জন্য ভালো কোনো নজির, কোনো এক্সাম্পল হচ্ছে না। আমি মনে করি ঋষি সুনাকের উচিত হবে আপনার কনজারভেটিভ পার্টির যে চেয়ারম্যান নাদিম জাহারিকে, ওনাকে আপনার এই পদ থেকে সরিয়ে ফেলা উচিত। এই পদ থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা উচিত। শুধু ইনকোয়ারি হচ্ছে, আমরা কথা বলছি, দেখছি, ঠিক আছে, কিন্তু আসলে কি আমরা এই প্রশ্নটি আগে কিছুটা টাচ করেছি যে আদৌ আমরা যা জানতে পারলাম এখন পর্যন্ত, এর আলোকে আমরা কি এটা প্রত্যাশা করতে পারি যে সেটা করার মানে ক্ষমতা রাখে? ক্ষমতা না, তাত্ত্বিক ক্ষমতা না, মানে মরাল অথরিটি তার আদৌ আছে কিনা তাকে সরিয়ে দেওয়ার মতো। ওয়েল, দ্যাট ইজ দ্য ইস্যু, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ইস্যু। এবং আরেকটা হলো পলিটিক্যালি ওইটা কি ওনার জন্য ব্যাকফায়ার করবে কিনা, সেটাও কিন্তু চিন্তা করছে। আমরা কিন্তু আগে বলছিলাম যে ঋষি সুনাক কিন্তু ইজ এ ভেরি উইক প্রাইম মিনিস্টার। আপনি ঋষি সুনাককে কেউ পছন্দ করতে পারে, কেউ অপছন্দ করতে পারে। এর আগে একদিন ভেরি টাইট স্পট, ডেফিনেটলি। এই জন্য আপনার পলিটিক্যালি অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তোবা তার অনেকবার চিন্তা করতে হচ্ছে। বাট আমার মনে হয় যে লং টার্ম চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে ওনার ভালো কিছু এক্সাম্পল সেট করা উচিত। আদারওয়াইজ
লোকজন কিন্তু আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোকে সিরিয়াসলি নেবে না। অলরেডি কিন্তু লোকজনের একটা আপনার অভিযোগ আছে যে পলিটিশিয়ানরা তারা অনেক সময় অনেক কিছু করে যেগুলো আপনার পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটির যে রাডার সেখানে ধরা পড়ে না। ঠিক আছে। সো এটা কোয়াইট ইম্পর্টেন্ট। ডক্টর বারি, আমি ব্রিফলি টাচ করেছিলাম আগে যে আমরা কিন্তু স্ক্যান্ডালের সঙ্গে প্রায়ই পরিচিত। বিল পাওয়ারিং রিমাইন্ডেড আস যে লাস্ট যে রেইন অফ কনজারভেটিভ গভর্নমেন্ট যেটা জন মেজরের মাধ্যমে শেষ হয়, তখনও আমরা এরকম স্লিজ এবং স্ক্যান্ডাল শুনেছি। ক্যাশ ফর পিরেজ নিয়ে ইনকোয়ারি হয়েছে, এমপিজ এক্সপেন্সেস স্ক্যান্ডাল নিয়ে ইনকোয়ারি হয়েছে। তো কয়দিন পরে পরেই কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে প্রতি 5-10 বছরেই বড় বড় ধরনের এরকম ইনকোয়ারি হয়, অনেক সুদূর প্রসারী রেকমেন্ডেশনগুলো নিয়ে আসে ইনকোয়ারিগুলো। কিন্তু আদৌ কি এগুলো থেকে কোনো পজিটিভ রেজাল্ট আমরা পাই, বা এখন যে স্ক্যান্ডালগুলো সামনে আসছে এইগুলো থেকে কি এইগুলোর আলটিমেটলি কোনো পজিটিভ সুরাহা হবে বলে আপনি মনে করেন কি? পেসিমিস্টিক হলে তো লাভ নাই, কিন্তু অবজারভেশনের মাধ্যমে যেটা দেখা যায় যে প্র্যাকটিক্যালি পিপল আর নট লার্নিং, দ্যাটস হোয়াট আমার মনে হচ্ছে আর কি। সবচেয়ে বড় যেটা হয়েছিল জন মেজরের উপরে, টনি ব্লেয়ার এসেছিলেন প্রথম টার্ম, হি ডিড ভেরি ওয়েল ইন মাই ওপিনিয়ন। কিন্তু যে সর্বনাশটা এই দেশের রাজনীতিতে এসেছে, যে ইলিগ্যাল এবং ইমোরাল একটা ওয়ার করার পরেও মানে there was no apology, Genuine accountability of his action. accountability নাই, apology হয় নাই, এবং he has got the highest award in this country. This doesn't go well. Actually, politics always has the ability to corrupt people. Politics is power, and power is Corrupting. corruption. We know this, but the reason the Western democracies have survived for so long, especially after the Second World War, যে তাদের মধ্যে করাপশন প্রত্যেকটা দেশে আছে, সমস্ত দুনিয়াতে থাকবে, তারপরেও at the end of the day they rose above corruption when it was needed. এখন প্রশ্ন অনেকেরই যে is Britain or some other countries are they able to rise above the corruption that is probably normal? এখন যে পলিটিক্যাল করাপশন হচ্ছে এবং মানুষের ট্রাস্ট নষ্ট হয়ে যাচ্ছে, are they able to rise above this? This is a big question, and personally I don't see any sign. I hope people learn, those who are in power, because at the end of the day it matters with the country's global position, moral authority, and সারা দুনিয়াতে এক্সাম্পল সেট করার যে মিনিমাম টেন্ডেন্সি আছে এখন পর্যন্ত। People should not burn this boat just for থ্যাংক ইউ। short-term gain or benefit. বুলবুল, আপনার কাছে যে বিষয়টি আমরা জানতে চাইবো, যে একটা প্রশ্ন একটু আগে উঠেছে যে গভর্নিং ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, সেটিং অ্যাসাইড ইউর ওন ইন্টারেস্ট। দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা যা দেখলাম এখন পর্যন্ত, এখনকার যে পলিটিক্যাল ক্লাস, স্পেশালি প্রাইম মিনিস্টার, তার কন্ডাক্ট থেকে আমরা কি আদৌ এরকম ধারণা নিতে পারি যে তার সিদ্ধান্তগুলোতে দেশের স্বার্থকে প্রায়োরিটি দেওয়ার প্রবণতা আছে? আরেকটি বিষয় যেটা হলো যে এখন যে রাজনৈতিক যে বাস্তবতা, সেইখানে সে চাইলেও তার পক্ষে পার্টির ইন্টারেস্টের উপরে গিয়ে দেশের স্বার্থে পাবলিক লাইফের স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার সাথে সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব কিনা আদৌ? খুবই কঠিন আমার কাছে যেটা মনে হয়। তার কারণ হচ্ছে যে যেমনটি আদনান ইতিমধ্যে বলেছেন যে ঋষির ইস্যুটা তো সার্ভাইভাল ইস্যু, তাকে তো টিকে থাকতে হবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত। তো সেখানে তাকে অনেক বেশি ভারসাম্য বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং সেটি করতে গিয়ে যেটি আমি বাংলাদেশের রাজনীতিতে এই প্রবণতাটা লক্ষ্য করি, যে কোনো অপরাধ, কোনো দোষ, কোনো ভুলই ভুল নয়। কারণ এটা যদি আপনি স্বীকার করে ফেলেন তাহলে মনে হবে যে না, এটা আপনার একটা ব্যর্থতা। কিন্তু সভ্য সমাজে আপনি আপনার নিজের ভুলকে স্বীকার করে নিচ্ছেন এবং অ্যাকর্ডিংলি রেকটিফাই করার একটা পথ তৈরি করছেন, সেটাই কিন্তু প্রত্যাশিত। কিন্তু সেটা এখানে হচ্ছে না। এবং আমরা আরো দেখেছি যে জাপান কিংবা পৃথিবীর অনেক দেশে, স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশে আপনি দেখবেন যে
ন্যূনতম অভিযোগ উঠলেই কিন্তু পদত্যাগ করার একটা রীতি, প্রবণতা আছে। হ্যাঁ, এটা কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই কাজটি সবাই সেটা করে এখানে থাকে। একসময় এটা ছিল। একসময় ছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রমাণিত হয়ে যাওয়ার পরেও বরিস জনসন কিন্তু ওই কারণে পদত্যাগ করেন না। তিনি বাধ্য হয়েছেন পদত্যাগ বাধ্য করতে। হয়েছেন, কাজেই এটা হচ্ছে এক ধরনের নির্লজ্জতা, এবং এই নির্লজ্জতা যতদিন পর্যন্ত রাজনীতিতে থাকবে ততদিন পর্যন্ত প্রকৃত অর্থেই জনকল্যাণে, জনস্বার্থে রাষ্ট্র পরিচালনার যে ওই যে অ্যাসপিরেশনের কথা যেটা আমরা বলে থাকি, সেটি কিন্তু হারিয়ে যায় একের পর এক। আমি খুব পার্টিকুলারলি, যেহেতু সময় খুবই কম, একটা উদাহরণ আপনাকে দিতে চাই যে ডক্টর বারি ইরাক যুদ্ধের কথা বলেছেন। ক্লিয়ারলি টনি ব্লেয়ার হয়তো সেটি স্বীকার করবেন না, কিন্তু আমার কাছে বারবার মনে হয়, এত বছর পরেও মনে হয় যে লেবার পার্টির অসংখ্য সদস্য, হ্যাঁ, ওই সময় তারা এখনো সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু এই যুদ্ধের পক্ষে তাদের মানে ম্যান্ডেট দিয়েছেন, বা সংসদে তারা বলেছেন যে এই যুদ্ধটা হওয়া উচিত। আচ্ছা, যখন দেখা গেল যে এটা এক ধরনের মিসলিডিং ছিল ব্রিটিশ জনগণের জন্য, যখন তারা রিয়েলাইজ করলেন, তাদের ভেতর থেকে কি কোনো রিয়েলাইজেশন এসছে? তাদের কি কখন আপনি বলতে শুনেছেন সংসদ সদস্যদের যে না, এটা একটা ভুল ছিল? মানে ওই এরকম যারা কিন্তু আমি ইউজুয়াল দেখিনি। সাসপেক্ট, মানে যারা তখন হ্যাঁ। বিরোধিতা করেছে তারাই বলেছে, কিন্তু অন্যরা কিন্তু অ্যাবসলিউটলি। ইয়ে করে তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই রিয়েলাইজেশনটা যতক্ষণ না পর্যন্ত না হবে, এবং আপনি আপনার ভুল স্বীকার করে যদি সামনের দিকে, কারণ মানুষ তো ভুল করে, মানে ভুল করে কিন্তু মানুষ জীবনের পথে হাঁটে, এবং সেটাকে যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করে রেকটিফাই করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই সোসাইটি, এই সিস্টেমটা আর কাজ করবে না। এবং আপনি দেখবেন যে এখনো পর্যন্ত এই সংকটের ভেতরে মানুষের ভেতরে হতাশা বাড়ছে। এমপ্লয়মেন্ট থেকে শুরু করে এই যে প্রতিদিনকার যে জীবনযাপন, সেখানে যে সংকটগুলো রয়েছে, আমার কাছে তো মনে হয় যে এই সংকটগুলো মোকাবেলা করার জন্য, এমনকি টরির এই শাসনকালকে আমরা দোষারোপ করছি, লেবার পার্টি আসলে যে খুব ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসবে সেটা তো আমার কাছে মনে হয় না। কারণ কেয়ার স্টারমার নিজেও তো রাইট উইং, তাই না? আপনাকে তো এটা অ্যাডমিট করতে হবে। অনেকে হয়তো মন্দের ভালো হিসেবে তাকে দেখছেন, কিন্তু এটা টোটাল সিস্টেম যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল খুব কোনো বেশি ভিশনারি আশাবাদী চেঞ্জ হব আমরা না। দেখতে পাচ্ছি না। Absolutely. আদনান, সময় কমে আসছে। একটা বিষয় যেটা হলো যে আমরা আগে ব্রিফলি কিন্তু সবার আলোচনাতে এসছে যে পারহ্যাপস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যারা ডেমোক্রেটিক আইডিয়ালগুলোকে, মানে নিজেদেরকে আইডিয়ালের ধারক বাহক মনে করতো, সবার মধ্যে এরকম একটা ডিক্লাইনিং একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই যে এখন যে পাবলিক লাইফে যারা আছে তাদেরকে নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, এইটা কি একটা ওয়াইডার ডেমোক্রেটিক ডিক্লাইনের ফিচার, এবং এটা কতটুকু অ্যালার্মিং ফ্রম এই Sure. পলিটিক্যাল অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ? তাহলে আমি কোয়াইট অপটিমিস্টিক অ্যাবাউট ডেমোক্রেসি, এবং আমি মনে করি আপনার প্রত্যেকটা প্রবলেমের সাথে একটা ভালো জিনিসও আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ভেরি আনফরচুনেট, অনেক মানুষ মারা গিয়েছে। এরপর কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর আপনার শুরু হয়েছে, একটা ইন্টারন্যাশনাল রুল বেসড অর্ডার একটা শুরু হয়েছে। আপনার একাডেমিয়া, মেডিকেল সায়েন্সের অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, টেকনোলজিক্যালি আমরা অনেক সামনে এগিয়ে গিয়েছি। আমরা একটা কমন শেয়ার্ড ভিশন নিয়ে আপনার আমাদের একটা সামনে আগানোর কিন্তু একটা চেষ্টা শুরু হয়েছে। আমার মনে হয় যেটা বুলবুল ভাই বলছিল ওনার কথা, যে প্রথম আপনার দোষটা স্বীকার করতে হবে। দোষটা স্বীকার করার পর আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনি যদি দোষটাই স্বীকার না করেন, তখন কিন্তু সমস্যা। তা আমরা তো সেই শিকারের সেটা কোনো করছে না, প্রবণতা এবং দেখতে পাচ্ছি এই না। জন্যই আমার মনে হয় যে যখনই পার্টিকুলারলি যারা নিজেদেরকে ডেমোক্রেসির চ্যাম্পিয়ন বলে আপনার বলে থাকে, অন্যদেরকে কিভাবে ডেমোক্রেটিক হতে হবে সেটা শেখায়, তাদের উচিত আরো ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করা। অফকোর্স দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আর আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে পলিটিক্স এবং ইকোনমিক্স এটা তো সিমালটেনিয়াসলি একসাথে রান করে। অনেকেই আমরা কিন্তু এভরি নাও অ্যান্ড দেন কিছু হলেই গভর্নমেন্টকে শুনি, বলে যে প্যান্ডেমিক, গভর্নমেন্টকে শুনি আপনার এই ইউক্রেন রাশিয়া ওয়ারের কথা বলে। এইগুলো তো আগে থেকেই বুঝে সেসব ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আপনি এই যে প্রফেসর সাহেব যে কথাটা আগে বলে গিয়েছে যে ব্রেক্সিট কিন্তু একটা হিউজ ইস্যু যখন হয়েছে, Well, it is the number one issue in terms of our economic challenges. অ্যাবসলিউটলি। এটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি। আমাদের যে বর্তমান যে সমস্যাটা, যেটা বুলবুল ভাই বলছিল যে ওনার বন্ধুর সাথে কানাডাতে কথা বলেছে যে তোমাদের থেকে তুলনামূলকভাবে কিছুটা ভালো আছি, বৈশ্বিক রাজনৈতিক সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন তো খারাপ, কিন্তু তোমাদের তো ট্রিপল প্রবলেম, আমাদের প্রবলেম দুটা। তো এইটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি। হ্যাঁ, এবং লেবার পার্টির যে এখানে আপনার ফিলসফিক্যালি, ইডিওলজিক্যালি তাদের একটা ডিফারেন্ট পজিশন আছে তা কিন্তু না।
এই ব্যাপারগুলো বা কিন্তু থাকলে কোয়াইট সেগুলো ইম্পর্টেন্ট evidence আমরা দেখতে পাই না। অ্যাবসলিউটলি। আমি জাস্ট একটা লাইন কি যোগ Sure. করতে পারি হ্যাঁ, আমার কথার বলেন, সঙ্গে? বলেন। সেটা হচ্ছে যে আপনি কি লক্ষ্য করেছেন যে আমি ধরেন 17 বছর এই দেশে আছি, কতজন মানুষ শতকরা জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে যায়? এটা তো অনেক কমে গেছে। খুবই কম। এটার কারণ কি কখনো এই যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট রয়েছেন বা ইভেন যারা রাজনীতি করেন তারা কি চিন্তা করেছেন? আমি অনেক ইয়াংদের সঙ্গে কথা বলেছি, তরুণদের সঙ্গে কথা বলেছি, তারা এটা ফিল করে না যে System এই represent করে না। সিস্টেমটাতে তাদের কোনো অংশগ্রহণ রয়েছে বা করা উচিত। They don't কারণ find a তারা mistake. লেফট আউট ফিল হ্যাঁ, করে। সেটাই, এটা একটা হ্যাঁ। বিরাট সমস্যা কিন্তু। আপনি ঠিক আছে। তরুণদেরকে যদি ইনভলভ করতে না পারেন ঠিক তাহলে আছে তো হচ্ছে না। ডক্টর পারি, আপনার কাছে আমরা লাস্ট সাবস্টেন্টিভ কোয়েশ্চেন, যে ডিক্লাইনটা তো আমরা দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জটা আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা কি করতে পারি, আমাদের অডিয়েন্সরা কি করতে পারে বা করা উচিত? অনেক কিছু করতে পারি আমরা। একটা হলো যে আমাদের সিভিক রেসপন্সিবিলিটি এবং রাইটস এর সাথে যে রেসপন্সিবিলিটি আছে, আর উই ডুইং দিস, আর উই রিয়েলি গেটিং এনগেজড উইথ দি সিভিল সোসাইটি ইন দিস কান্ট্রি। আমি মুসলিম কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি অথবা অর্ডিনারি পিপলের কথা বলছি, বিকজ পিপল আর গেটিং টায়ার্ড, there are activists in many areas, but hardly any presence of, say, people like us or people of our community in the civic engagement. আসলে যে কোনো দেশের সমস্যার মধ্যে অনেকগুলো সাইড আছে। একটা হলো যদি কান্ট্রি যদি পলিটিক্যালি ফেল করে, দেন সিভিল সোসাইটি রিয়েলি ট্রাই টু হেল্প, and it is struggling at the moment. And for the first time, I have seen that civil society leaders are really tired. That তাদের কথা মানে they are banging their heads, but তাদের কথা শুনছে না পলিটিশিয়ানরা। So if a country just compares itself with a worse country, say মন্দের ভালো, আমাদের দুই ভাই বলেছেন এখানে মন্দের ভালো, অথবা যদি ব্রিটেন, আমেরিকা বা এই সমস্ত ডেমোক্রেসি চিন্তা করে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া বা আফ্রিকার দেশগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি। Of course we are far better. But we are if setting our bench- standard very low. ডেফিনেটলি। So if our benchmark becomes those countries, then we will gradually go down. And it is time for our public people, leaders, as well as civil society leaders, to look into this issue and holistically probably discuss something to create public trust as well as create some honesty, integrity among. So what you're public saying is people. we need a national conversation among National ordinary conversation. people and civil society. ঠিক আছে। Yeah. আদনান, very briefly, আমরা তো ঋষি সুনাকের সিচুয়েশন নিয়ে আলাপ করেছি এবং তার পার্টির যে বিভিন্ন হেভিওয়েটদের বিভিন্ন কীর্তি করা, আমি যখন বরিস জনসন ইফেক্ট ওয়াজ বুটেড আউট, আমরা মনে করছিলাম দিস ইজ প্রবাবলি দ্য এন্ড অফ হিম, কিন্তু দেখা যায় না 2 দিন পরে সে কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু সামনে আসছে। তো এইরকম একটা সিচুয়েশনে ঋষি সুনাক আদৌ সার্ভাইভ করতে পারবে? ঋষি সুনাক হয়তোবা আগামী ইলেকশনের আগ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, কনজারভেটিভ পার্টি হয়তোবা So you think সার্ভাইভ করতে করতে পারবে? পারবে, ঠিক আছে। জি। আপনার কি মনে হয়? খুব ভলাটাইল একটা সিচুয়েশন। বিশেষ করে আপনি একটা প্রসঙ্গ আনেন নাই, সেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এই সার্ভাইভ করা না করার প্রশ্নে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কমিউনিটির কিন্তু একটা বিরাট পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এদেশে হয়েছে, এবং মোদিকে নিয়ে ডকুমেন্টারি এবং সেটির বিপরীতে কাউন্টার ন্যারেটিভ। এই বিষয়গুলোকে যদি আপনি একটু ফলো করেন, আপনি দেখবেন যে সিচুয়েশন কিন্তু খুব যে নিয়ন্ত্রণে রয়েছে ঋষির, আমার কাছে সেটা মনে হয়। ঠিক আছে। ডক্টর পারি, আপনার কি মনে হয় আমরা কি পলিটিক্যাল স্টেবিলিটি দেখতে পাবো, নাকি গত 2 প্রাইম মিনিস্টারের মতো সেও হয়তো সময়ের আগেই বিদায় নিতে হবে? ঋষি সুনাককে রাখার জন্য পলিটিক্যাল রাইট উইংরা তো এক পায়ের উপর খাড়া। তো মনে হয় যে তারা বিট্রে করবে না, মানে তার মানে থাকবে বলে আমি মনে করি, বাট হি উইল বি সিরিয়াসলি উইকেন্ড ইফ থিংস কাম আউট। Well, he's already very against weak. him. God knows what else is waiting for him. Yeah. ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা আলোচনা করছিলাম স্ট্যান্ডার্ডস ইন পাবলিক লাইফ। আমরা রিসেন্ট কিছু স্ক্যান্ডাল নিয়ে আলোচনা করেছি এবং বোঝার চেষ্টা করছি যে এই স্ক্যান্ডালগুলোর পিছনের কারণ কি, এইটা কি আমাদের পলিটিক্যাল বাস্তবতার একটা মানে মোটামুটি একটা চিত্র, নাকি এগুলো আইসোলেটেড বিচ্ছিন্ন ঘটনা। আরও আমরা বোঝার চেষ্টা করছি যে এই ঘটনাগুলো কেন হচ্ছে এবং আমাদের পলিটিশিয়ান পাবলিক লাইফে যারা আছে তাদের কাছ থেকে আমরা কেন আরও বেটার স্ট্যান্ডার্ড পাচ্ছি না। আমরা আরও বোঝার চেষ্টা করেছি যে
আমাদের যে স্টেটের যতগুলো রিটেন আনরিটেন স্পোকেন আনস্পোকেন ফর্মাল ইনফর্মাল অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো কতটুকু ইফেক্টিভ ইন টার্মস অফ হোল্ডিং পাবলিক পিপল ইন পাবলিক লাইফ টু অ্যাকাউন্ট। আরও আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কি করতে পারি। আসলে আমাদের কিন্তু প্যাসিমিস্টিক হলে হবে না, আমাদেরকে অপটিমিস্টিক থাকতে হবে এবং আমাদের সকলকে এই বিষয়গুলো নিয়ে আরও ইন্টারেস্ট দেখাতে হবে, একটা ন্যাশনাল কনভারসেশনের পার্ট হয়ে যেতে হবে। আমাদের আজকে এতটুকুই আমাদের সময়। আপনারা আমাদের সঙ্গে যারা বসে এই প্রোগ্রাম উপভোগ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে একই সময়ে আমাদের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।